দেখছেন কলকাতা টিভি, ভাস্বতী রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি সংবাদ সারাদিন। আর সকাল থেকেই যে খবরে আমরা নজর রেখেছি, আজ দুপুরের মধ্যেই স্পষ্ট হবে সঞ্জয় রায়ের ঠিক কি সাজা ঘোষণা হতে চলেছে। এবং এই মুহূর্তে যে আপডেট আমরা পাচ্ছি, শিয়ালদহ আদালতে নিয়ে আসা হয়েছে সঞ্জয় রায়কে। আপনাদের জানিয়ে রাখবো, শিয়ালদহ আদালতে সঞ্জয় রায়কে নিয়ে আসা হয়েছে, সেই ছবি দেখতে পাচ্ছেন আপনারা। এবং নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে শিয়ালদহের আশপাশের এলাকা এবং প্রচুর পরিমাণে পুলিশ কর্মী মোতায়েন রয়েছে সেখানে। এই মুহূর্তে সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। পুলিশ ফোর্স বাড়ানো হয়েছে এবং এই মুহূর্তে সঞ্জয় রায়কে নিয়ে আসা হয়েছে আদালতে। শিয়ালদহ আদালতে বিচারক অনির্বাণ দাসের এজলাসে বেলা 12:30 থেকে এই সমস্ত যে প্রক্রিয়া, অর্থাৎ সাজা ঘোষণার যে প্রক্রিয়া, তা শুরু হবে। এবং প্রথমেই অভিযুক্ত তার আইনজীবীর কথা শোনা হবে এবং তারপর নির্যাতিতার বাবা মায়ের বক্তব্যও শোনা হবে এবং তারপরে সাজা ঘোষণা করবেন বিচারক অনির্বাণ দাস। এই মুহূর্তের ছবি আপনাদের সামনে তুলে ধরছি। নিশ্চিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে সকাল থেকেই যেরকম কলকাতা পুলিশের আধিকারিকরা রয়েছেন সেখানে, এবং পাশাপাশি এই মুহূর্তের যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি, আদালত চত্বর এবং শিয়ালদহ এলাকায় প্রচুর পরিমাণে ইতিমধ্যেই কিন্তু পুলিশ আধিকারিকরা রয়েছেন। এবং এই মুহূর্তের যে ছবি আপনারা দেখছেন, সঞ্জয় রায়কে নিয়ে আসা হয়েছে আদালতে। শিয়ালদহ আদালতে এই মুহূর্তে নিয়ে আসা হচ্ছে সঞ্জয় রায়কে, সেই ছবি আপনারা দেখছেন। এবং শনিবারই আমরা দেখেছিলাম যে সঞ্জয় রায়কে এজলাসে পেশ করার পর বিচারক যেমনটা জানিয়েছিলেন যে সঞ্জয় রায় তিনি 9 আগস্ট ভোরে আর.জি. কর হাসপাতালে ঢুকেছিলেন এবং সেখানেই জুনিয়র চিকিৎসককে তিনি যৌন নির্যাতন করেন এবং তারপর তাকে খুন করেন। অর্থাৎ সাক্ষীদের বয়ান এবং তথ্য প্রমাণের ভিত্তিতে তিনি যে অপরাধ করেছেন তা স্পষ্টই প্রমাণিত হয়েছে। অন্যদিকে আমরা দেখেছিলাম যে সিবিআই প্রথম থেকেই অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ারকে ফাঁসির আবেদন জানিয়েছিল এবং চার্জশিটেও কিন্তু একা সঞ্জয় রায়কেই দোষী সাব্যস্ত করেছিল সিবিআই। এবং সেই পরিপ্রেক্ষিতেই বিচারপতি সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করেন। এবং এই মুহূর্তের যে ছবি আপনারা দেখছেন, যে শিয়ালদহ আদালতে নিয়ে আসা হচ্ছে সঞ্জয় রায়কে। যদিও সঞ্জয় রায় তিনি এর আগে তিনি বারংবার বলেছিলেন, যেখানে তিনি বলেছিলেন যে তিনি তার ডিপার্টমেন্ট তার কথা শুনছে না এবং তিনি নির্দোষ, যে দাবি তিনি শনিবারও করেছেন। এবং কোথাও গিয়ে তিনি বলেছেন তাকে ফাঁসানো হয়েছে। এবং এজলাসে দাঁড়িয়ে আমরা দেখেছিলাম যে সঞ্জয় রায় তিনি রুদ্রাক্ষের মালা ছুঁয়ে এই কথা বলেছিলেন, আমাকে ফাঁসানো হয়েছে। এবং এই মুহূর্তের যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি, সঞ্জয় রায়কে এই মুহূর্তে নিয়ে আসা হয়েছে এবং আদালত চত্বরের ছবি আপনারা দেখছেন। শিয়ালদহ আদালত চত্বর, যেখানে বেলা 12:30 থেকে যে বিচারের অর্থাৎ সাজা ঘোষণার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া বিচারক অনির্বাণ দাসের এজলাসে শুরু হবে। সঞ্জয়কে দোষী সাব্যস্ত করার পর শনিবারই বিচারকের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছিলেন নির্যাতিতার বাবা মা। এবং বিচারের প্রতিও যে এবং বিচারকের প্রতি যে তাদের পূর্ণ আস্থা রয়েছে এই বিষয়ে কিন্তু তারা জানিয়েছিলেন। তবে তারাও যেমনটা বলেছিলেন যে বাকি যদি আর কেউ জড়িত থাকে তারাও শাস্তি পাক যথাযথ, এমনটাই কিন্তু জানিয়েছিলেন নির্যাতিতার বাবা মা। এই মুহূর্তে শিয়ালদহ আদালত চত্বরের ছবি আপনারা দেখতে পাচ্ছেন এবং এই মুহূর্তে নিয়ে আসা হচ্ছে সঞ্জয় রায়কে আদালতের যে চত্বর, আদালত চত্বর কিন্তু মুড়ে ফেলা হয়েছে, নিশ্চিদ্র নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে এবং প্রচুর পরিমাণে পুলিশ ফোর্স বাড়ানো হয়েছে সেখানে। এবং আমরা দেখেছিলাম যে এই ঘটনা ঘটার পর, অর্থাৎ এর আগে আমরা বারংবার দেখেছিলাম যে সঞ্জয় রায় তিনি কিন্তু নিজেকে বারবার নির্দোষ প্রমাণ করেছিলেন। এই মুহূর্তের আপডেট জানবো, সরাসরি রয়েছেন শুভঙ্কর মণ্ডল আমাদের প্রতিনিধি শিয়ালদহ আদালত চত্বর থেকে। শুভঙ্কর, আজ বেলা 12:30 থেকে সাজা ঘোষণার যে যাবতীয় প্রক্রিয়া তা শুরু হবে এবং প্রথমে সঞ্জয় রায় ও তার আইনজীবীর বক্তব্য শোনা হবে এবং পাশাপাশি নির্যাতিতার বাবা মায়ের বক্তব্যও শোনা হবে। দোষী সাব্যস্ত করা হয়েছে সঞ্জয় রায়কে এবং এর আগেও আমরা দেখেছিলাম যে সঞ্জয় রায় তিনি বারবার নিজেকে নির্দোষ প্রমাণ করেছিলেন এবং সেদিনও আদালত চত্বরে তিনি রুদ্রাক্ষের মালা দিয়ে যুক্তি দিয়েছিলেন। সে জায়গায় আজ কি হতে চলেছে, এখনো পর্যন্ত কি আপডেট পাচ্ছ? সঞ্জয় রায়কে নিয়ে আসা হয়েছে, নিরাপত্তা কতটা নিশ্চিত করা হয়েছে? দেখো, যখন 12:30 নাগাদ এই যে রায়দান পর্ব শুরু হবে তখন কিন্তু সঞ্জয় রায়ের কি বক্তব্য বা সঞ্জয় রায় কি জানাতে চান তার আইনজীবী মারফত সেটা কিন্তু স্পষ্ট হবে ভাস্বতী। তবে এক্ষেত্রে তোমায় জানিয়ে রাখি, সঞ্জয় রায়কে যতবার এর আগেই টানা 5 মাসের যে বিচার প্রক্রিয়া, সেইখানে কিন্তু সঞ্জয় রায়কে যতবার বিচারক প্রশ্ন করেছেন তিনি কিন্তু নিজেকে নির্দোষ বলেছেন, নির্দোষ জানিয়েছেন। এমনকি তিনি জানিয়েছেন যে তাকে ফাঁসানো হয়েছে এই ঘটনায়। স্বাভাবিকভাবেই কিন্তু যদিও আমরা দেখতে পেয়েছি যে সঞ্জয় রায়কে যখন 10ই আগস্ট গ্রেফতার করা হয়েছিল তারপর থেকে তার বিরুদ্ধে যেভাবে তদন্ত এগিয়েছে,
সিবিআই তদন্ত করেছে বা কলকাতা পুলিশ তার আগে যে তদন্ত করেছিল, যাবতীয় তদন্তে সেখানে ডিএনএ থেকে শুরু করে বিভিন্ন ডিজিটাল এবং বিভিন্ন যে ফুটপ্রিন্টগুলো রয়েছে, ডিজিটাল ফুটপ্রিন্ট, সেগুলো দিয়ে, ডিজিটাল এভিডেন্স দিয়ে কিন্তু একটা জিনিস স্পষ্ট হয়ে গিয়েছে যে তদন্তকারী সংস্থা সঞ্জয় রায় যে একমাত্র এই ঘটনার ক্ষেত্রে একমাত্র মূল অভিযুক্ত ছিলেন বা মূল দোষী, সেটা কিন্তু প্রমাণিত হয়ে গিয়েছে এবং গত শনিবার দিন আদালতের তরফ থেকে তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে। এবার তোমায় জানিয়ে রাখি যে এই ঘটনা নিয়ে স্বাভাবিকভাবেই কিন্তু শুধুমাত্র পশ্চিমবঙ্গ বা শহর কলকাতা নয়, আমরা দেশেও এর আজ ছড়িয়ে পড়তে দেখেছিলাম ভাস্বতী, দেশ ছাড়িয়ে বিদেশেও ছড়িয়ে পড়েছিল এর আজ বিভিন্ন মেডিকেল ফ্রেটার্নিটি, বিভিন্ন যে ডক্টর সংগঠন, জুনিয়র ডক্টর, ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্ট থেকে শুরু করে সিনিয়র ডক্টরদের যে সংগঠন, তারাও রাস্তায় নেমে প্রতিবাদ করেছেন। তারা জানিয়েছেন শুধু সঞ্জয় রায় এই ধরনের ঘটনা ঘটাতে পারে না, শুধু তারা নয়, একেবারে নির্যাতিতা ছাত্রীর বাবা মা তারাও কিন্তু স্পষ্টভাবে জানিয়েছিলেন এবং তারা এটিও জানিয়েছেন যদি ঠিক করে সিবিআই তদন্ত করত বা সঞ্জয় রায় যদি স্পষ্টভাবে তার বক্তব্য রাখেন, তাহলে কিন্তু দেখা যেতে পারে যে অভিযুক্তের সংখ্যা অনেকটাই বেড়ে যাবে, অনেকেই কিন্তু কারাগারে থাকবে বা বলা যেতে পারে অনেকেই কিন্তু জেলের ভেতরে থাকবে। এরকমটাও কিন্তু তাদের বক্তব্য থেকে স্পষ্ট হয়েছে। স্বাভাবিকভাবে কিন্তু সঞ্জয় রায়ের বিরুদ্ধে মূলত যে ধারাগুলো এখানে প্রয়োগ করা হয়েছিল, যে কয়েকটি ধারা, যেমন 103, 66, এই যে যাবতীয় ধারা, তাতে কিন্তু তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে। এবং তোমায় জানিয়ে রাখি যে সঞ্জয় রায়কে গতদিনই বলা হয়েছিল বিচারকের তরফ থেকে, বিচারক অনির্বাণ দাস তিনি জানিয়েছিলেন সোমবার দিন যখন 12:30টার সময় সাজা ঘোষণা প্রক্রিয়া শুরু হবে, তার আগে সঞ্জয় রায়ের বক্তব্য শোনা হবে, তার যিনি রয়েছেন তার আইনজীবী, তার বক্তব্য শোনা হবে। সব মিলিয়ে এটা তো আদালতের ভেতরে রায়ের পর্ব, কিন্তু সঞ্জয় রায় বা বলা যেতে পারে আরজি করের ঘটনা, আমরা দিল্লিতে যে গণধর্ষণ ঘটেছিল সেক্ষেত্রেও দেখেছিলাম সমগ্র দেশকে নাড়িয়ে দিয়েছিল সেই ঘটনা এবং সেখানেও দৃষ্টান্তমূলক সাজা হয়েছিল যারা অভিযুক্ত ছিলেন, পরে যারা দোষী সাব্যস্ত হন। এবং তোমায় জানিয়ে রাখি আরজি কর ধর্ষণ এবং খুনের ঘটনাতেও, চিকিৎসক ছাত্রীর ধর্ষণ এবং খুনের ঘটনাতেও কিন্তু আমরা দেখতে পেয়েছি যে সমগ্র মানব বা বলা যেতে পারে যে সমগ্র শহর কলকাতা, শুধু না রাজ্য, দেশ তাকে নাড়িয়ে দিয়েছে এই ঘটনা। এবং সেইখানে দাঁড়িয়ে স্বাভাবিকভাবেই কিন্তু এইভাবে এতদিন টানা একটা বিভিন্নভাবে ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে চলা যে বিচার পর্ব এবং টানা 2 মাস আমরা দেখেছিলাম যবে থেকে চার্জ গঠন হয়েছে ভাস্বতী, তবে থেকে কিন্তু একেবারে বিরামহীন ভাবে এই মামলার শুনানি চলেছে এবং রুদ্ধদ্বার শুনানি যাকে বলা হয় সেই শুনানি চলেছে। সংবাদ মাধ্যমে সেখানে প্রবেশাধিকার ছিল না, সেখানে অন্য কোনো সাধারণ মানুষ 4-5টা মামলায় যারা শুনতে পারেন বাইরে থেকে গিয়ে, সেরকম কিন্তু কোনো প্রবেশাধিকার ছিল না। কিন্তু গতদিন আমরা দেখলাম যে সংবাদ মাধ্যম কিন্তু ভেতরে থাকতে তাদের থাকতে দেওয়া হয়েছে এবং সেইখানে দাঁড়িয়ে স্বাভাবিকভাবে কিন্তু আমরা দেখেছি যে মামলার কিন্তু যে দোষী সাব্যস্ত প্রক্রিয়া সেটি সম্পন্ন হয়েছে এবং গত দিনই স্পষ্ট বলে দেওয়া হয়েছিল ভাস্বতী যে সোমবার দিন এই মামলার বা এই দোষী সাব্যস্ত করা হলো সঞ্জয় রায়কে, সেক্ষেত্রে সাজা ঘোষণা হবে। এইবার বিষয় হচ্ছে যে আমরা দেখেছি যে আরজি করের ঘটনার পর রাজ্যে বেশ কয়েকটি নারকীয় ঘটনা ঘটতে, যেখানে কিন্তু নির্যাতিতা মৃত্যু হয়েছে বা তাকে খুন করা হয়েছে, সেই সব মামলাতে কিন্তু আমরা দেখেছি দৃষ্টান্তমূলকভাবে অনেক কম দিনে, আজ 164 দিনের মাথায় আরজি কর মামলার রায় ঘোষণা হবে। অন্যান্য বেশ কিছু ঘটনা, যেমন কুলতলিতে যে নাবালিকা ছাত্রীর ধর্ষণ এবং খুন হয়েছিল, সেক্ষেত্রে তাকে দোষী সাব্যস্ত করা হয়েছিল সে মুস্তাকিন সর্দার, তাকেও কিন্তু আমরা জানি যে তাকেও কিন্তু দণ্ডিত করা হয়েছিল। গুরাপের যে ঘটনা, সেখানেও কিন্তু যে ধর্ষণের ঘটনা, সেখানেও কিন্তু মৃত্যুদণ্ড দিয়েছেন বিচারক। এই যে ঘটনাগুলো ঘটেছে সেখানে মৃত্যুদণ্ডই কিন্তু দেওয়া হয়েছে যারা মূল দোষী বা দোষী। স্বাভাবিকভাবেই কিন্তু আরজি করের ক্ষেত্রে কি হতে চলেছে সেটা এই মুহূর্তে সব থেকে বড় প্রশ্ন। এবং বেলা 12:30 নাগাদ বিচারক অনির্বাণ দাস কি রায় দেন সেদিকে কিন্তু গোটা রাজ্য, গোটা দেশ তাকিয়ে রয়েছে। এমন একটি ঘটনা যার জন্য কিন্তু আমরা দেখেছিলাম যে আন্দোলন এতটাই তার বহর ছিল, সেই আন্দোলনের বহরে কিন্তু স্বাভাবিকভাবে আমরা দেখেছিলাম সরকারকে রীতিমতো এই আন্দোলনকে প্রশমিত করতে তাদের সঙ্গে আলোচনায় বসা, বিশেষ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
একদমই, অর্থাৎ বোঝাই যাচ্ছে যে শুভঙ্কর আজকের যে রায়, আজকে যে শাস্তি ঘোষণা করতে চলেছে শিয়ালদহ আদালতের বিচারক অনির্বাণ দাস বেলা 12:30, এবং তার উপর কিন্তু গোটা দেশ, গোটা বিশ্ব বলা যেতে পারে তাকিয়ে রয়েছে। সঙ্গে থাকো তুমি শুভঙ্কর, এবং আপনাদের এই মুহূর্তে জানাবো সঞ্জয়ের রায় ঘোষণা করা হবে 12:30টায়, এবং এই মুহূর্তে কিন্তু আদালত চত্বরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। নির্যাতিতার মা ও বাবা কি জানাচ্ছেন শোনাবো। আমার মেয়ের সাথে সেদিন রাতে যে 4 জন ছিল, বা আমার মেয়ের বিপি, প্রিন্সিপাল সন্দীপ ঘোষ, বিনীত গোয়েল বা সিপি এসিপি ওখানে যারা প্রেজেন্ট ছিলেন, এবং সেমিনার হলে সেদিন যারা প্রেজেন্ট ছিলেন সেই অভিজ্ঞ বিরূপাক্ষ, এবং আমার মেয়েকে যারা আমাদের বিনা অনুমতিতে, আমরা তো সেকেন্ড পোস্টমর্টম চেয়েছিলাম, তাও তারা দ্রুত দেহ দাহ করে দিয়েছিল, তাদেরও আমি দোষীর তালিকায় ধরবো। সবাই সামনে আসবে এবং প্রকৃত দোষীরা সাজা পাবে, এটাই আমাদের আশা। জজ শনিবার দিনই ওকে বলে দিয়েছেন যে তোমাকে কঠোর থেকে কঠোর সাজা হবে, কমসে কম সারা জীবন লাইফ জেল থাকতে হবে, সারা জীবন ধরে জেলে থাকতে হবে, নাহলে তোমার ফাঁসির সাজা হবে। জজ বলেই দিয়েছেন শনিবার, সুতরাং কঠোর সাজাই দেবেন, যেটা ভালো মনে করবেন। এইটা তো প্রথম থেকেই বলে আসছে, যদি অপরাধী স্বীকারই করে নিত 4 ঘটনার দিন যে আমি স্যার এরকম এইসব করেছি, তাহলে তো এতদিন মামলা চলার দরকারই ছিল না, সেদিন পরের দিন জজ সাজা ঘোষণা করে দিত। আপনাদের শোনালাম নির্যাতিতার বাবা ও মা তারা কি জানিয়েছেন, এবং এই মুহূর্তের যে ছবি আপনারা দেখছেন, আদালত চত্বরে পুলিশ মোতায়েন করা হচ্ছে, এবং এখনো পর্যন্ত যেমনটা জানা যাচ্ছে যে করিডোর রেলিং দিয়ে আলাদা চ্যানেল রাখা হয়েছে কাঠগড়া পর্যন্ত, এবং বিচারক অনুমতি দিলেই এজলাসে প্রবেশ করা হবে জানাচ্ছেন নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কর্মীরা। রায় ঘোষণা করবেন দুপুর 12:30টায় বিচারক অনির্বাণ দাস। সাটো নিরাপত্তার মোড়া আদালত চত্বর, এজলাসে নো এন্ট্রি এবং গেটে পুলিশ। বিচারক অনুমতি দিলেই এজলাসে প্রবেশ করা হবে, এমনটাই জানাচ্ছেন নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কর্মীরা। এই মামলায় বিচার প্রক্রিয়ায় খুন ও ধর্ষণের ঘটনায় যে রিপোর্ট এখনো পর্যন্ত বিচারকের পর্যবেক্ষণে এসেছে, আমরা শনিবারই দেখেছি, তারই ভিত্তিতে যে তথ্য এবং প্রমাণ আদালতে পেশ করা হয়েছে সিবিআইয়ের তরফে, সেখানে তথ্য প্রমাণের ভিত্তিতে অপরাধ যে করেছে সঞ্জয় রায় তা প্রমাণিত, এমনটাই কিন্তু বিচারক জানিয়েছে। পাশাপাশি সঞ্জয়কে একাই দোষী সাব্যস্ত প্রথম থেকে যেরকম আমরা দেখেছিলাম সিবিআইয়ের তরফে, সিবিআইয়ের যে চার্জশিট, সেই চার্জশিটেও কিন্তু সঞ্জয়কে একাই দোষী সাব্যস্ত করা হয়েছিল। এবার বিচারকের তরফেও আমরা দেখেছি শনিবার যে দোষী সাব্যস্ত করা হয়, এবং তারপরে সঞ্জয় রায় তিনিও যেমনটা বলেছিলেন যে আমি নির্দোষ, আমাকে ফাঁসানো হচ্ছে। তবে সঞ্জয় রায়ের এই বক্তব্য কিন্তু আজ শুনবেন বিচারক, এমনটাও জানা যাচ্ছে। শুভঙ্কর রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। শুভঙ্কর, আমরা এর আগে দেখেছি যেখানে সঞ্জয় রায় তিনি বারবার নিজেকে নির্দোষ প্রমাণের চেষ্টা করেছিলেন, তবে বিচারক তিনি যেমনটা শনিবারই স্পষ্ট করেছেন যে সাজা আপনাকে পেতেই হবে। সেক্ষেত্রে তার কি সাজা হতে চলেছে সেটা অবশ্যই সময়ের অপেক্ষা। তবে আজ বিচারক যে রায় দিতে চলেছেন, এখনো পর্যন্ত আইনজীবী মহল তারা কি মনে করছেন? দেখো, আমরা দেখেছি যে আস্তে আস্তে কিন্তু যারা আইনজীবীরা রয়েছেন মূলত এই মামলার ক্ষেত্রে সিবিআইয়ের আইনজীবী থেকে শুরু করে সঞ্জয় রায়ের যিনি রয়েছেন আইনজীবী, তারা আস্তে আস্তে ভেতরে গিয়েছেন। স্বাভাবিকভাবেই কিন্তু এই যে মামলা, এই মামলার ক্ষেত্রে আমরা জানি এর আগের দিনেও সিবিআইয়ের আইনজীবী তিনি ভরা আদালতে কিন্তু স্পষ্ট জানিয়েছিলেন দৃষ্টান্তমূলক এবং সর্বোচ্চ শাস্তি যাতে সঞ্জয় রায়ের হয় তার জন্য তিনি কিন্তু আবেদন করেছেন। গত দিনই অর্থাৎ শনিবার দিন যখন সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করা হয় আরজিকর ধর্ষণ এবং খুনের মামলায়, তখনই কিন্তু সিবিআইয়ের আইনজীবীর তরফ থেকে এই বিষয়টি বিচারকের কাছে তিনি আবেদন করেন যে যাতে সঞ্জয় রায়কে সর্বোচ্চ শাস্তি দেওয়া হয়। এবং স্বাভাবিকভাবে যাকে দোষী সাব্যস্ত করা হয়েছে এটি কিন্তু আমরা দেখেই থাকি যে বিভিন্ন মামলার ক্ষেত্রে যাকে দোষী সাব্যস্ত করা হয় আদালতের তরফ থেকে তিনি নিজেকে সবসময় নির্দোষ বলে জানান, এই দাবি করেন সবসময়। এবং গতদিনও যখন সঞ্জয় রায় এই কথা বলেছেন তার রুদ্রাক্ষের মালা হাতে নিয়ে, বিচারক কিন্তু স্পষ্ট জানিয়েছেন যে তার যে বক্তব্য বা তার আইনজীবীর যে বক্তব্য সেটা কিন্তু সোমবার দিন তিনি শুনবেন। এবং তোমায় জানিয়ে রাখি যে ইতিমধ্যে সঞ্জয় রায়কে আনা হয়েছে, ব্যাপক নিরাপত্তার মধ্যে দিয়ে সঞ্জয় রায়কে ভেতরে প্রবেশ করানো হয়েছে। তবে আমরা বারবারই দেখেছি যে এই যে মামলা, এই মামলার ক্ষেত্রে
সিবিআই যে তদন্ত ভাষ্যটি সেই তদন্ত নিয়ে কিন্তু ইতিমধ্যেই উষ্মা প্রকাশ করা হয়েছে তার পরিবার অর্থাৎ ওই নির্যাতিতা চিকিৎসক ছাত্রীর পরিবারের তরফ থেকে। যেমন তাদের আস্থা অনেক ক্ষেত্রে এই সিবিআই তদন্তের উপর থেকে হারিয়েছে তারা জানিয়েছেন, তাহলে তারা কিন্তু কলকাতা হাইকোর্টেরও আমরা দেখেছিলাম দ্বারস্থ হয়েছেন সিবিআই তদন্তের গতি প্রকৃতির ওপর প্রশ্ন তুলে। জুনিয়র ডক্টর ফ্রন্ট, ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের তরফ থেকেও আমরা দেখেছি বারবার তারা আস্থা হারিয়েছেন সিবিআই এই তদন্ত করেছিল সেই তদন্তের ওপর। এবং কলকাতা পুলিশের তরফ থেকে, কলকাতা পুলিশের গ্রহণযোগ্যতা বোধহয় এখানেই যে কলকাতা পুলিশের তরফ থেকে যখন সঞ্জয় রায়কে গ্রেফতার করা হয়েছিল এবং তারপর কলকাতা হাইকোর্টের নির্দেশে সিবিআই তদন্ত হওয়ার ফলে যখন সঞ্জয় রায়কে তারা হস্তান্তর করে, তারপর থেকে কিন্তু সিবিআই টানা তদন্ত করেছে। আমি নিজে আরজিকর হাসপাতালে বিভিন্ন সময় ছিলাম, আমার অনেক সহকর্মী সতীর্থ তারা সেখানে ছিলেন। আমরা দেখেছি যে কিভাবে সেখানে বিভিন্ন রকমের স্ক্যানিং মেশিন বসিয়ে ডিজিটাল ফুটপ্রিন্ট সংগ্রহ করা, শুধু তাই নয় নির্যাতিত চিকিৎসক ছাত্রীর শরীর থেকে বিভিন্ন ধরনের যে তথ্য সংগ্রহ করা, বিভিন্ন ধরনের সালাইভা থেকে শুরু করে যাবতীয় এভিডেন্স এগুলো সংগ্রহ করা, সঞ্জয় রায়ের ডিএনএ যাবতীয়গুলো কিন্তু একটা ইঙ্গিত অবশ্যই প্রকাশ করেছে বা একটা বিষয় কিন্তু প্রকাশ করেছে যে মূল অভিযুক্ত সঞ্জয় রায় এই ঘটনা ঘটিয়েছেন এবং সেখানে কিন্তু সিবিআই নতুন করে কাউকে আর এই ঘটনাতে বা এই মামলাতে কিন্তু ধরতে পারেনি। তদন্তের মধ্যে থেকে কারণ নতুন কোনো নাম উঠে আসেনি। নির্যাতিতার বাবা মা তারা যে বক্তব্য দিচ্ছেন যে আজ বিচারক অনির্বাণ দাস তিনি যে রায় দেবেন তা আগামী দিনে আইনি লড়াইয়ের প্রথম ধাপ হবে। সেক্ষেত্রে শনিবারও আমরা দেখেছিলাম যে নির্যাতিতার বাবা মা তেমনটা জানিয়েছিলেন যে এই ঘটনার সঙ্গে যদি আরো কেউ জড়িত থাকে সেক্ষেত্রে তাদেরও যেন যথাযথভাবে শাস্তি দেওয়া হয়। একদমই কেননা তারা কিন্তু বারবার তারা জানিয়েছেন যে এই ঘটনা আরজি করের যে ধর্ষণ এবং খুনের ঘটনা ওই নির্যাতিতা চিকিৎসক ছাত্রীকে, সেই ঘটনাতে সঞ্জয় রায় কিন্তু একা এই ঘটনা ঘটাতে পারেন না। কেননা সেখানে ওই যে সেমিনার রুম, চেস ডিপার্টমেন্টের যে 4 তলার সেমিনার হল বা সেমিনার রুম, যেখান থেকে ওই নির্যাতিতা ছাত্রীর মৃতদেহ, অর্ধনগ্ন মৃতদেহ উদ্ধার হয়েছিল এবং সেখানে কিন্তু অনেক প্রশ্ন উঠে গিয়েছিল সেই সময় যে স্বাভাবিকভাবে একজনের পক্ষে এই ধরনের ঘটনা ঘটানো, ধর্ষণ এবং তারপরে খুন, এই যাবতীয় বিষয়গুলো কিন্তু সামনে এসেছিল। বিভিন্ন ধরনের স্ট্র্যাঙ্গুলেশন মার্ক থেকে শুরু করে যাবতীয় আমরা দেখেছিলাম সঞ্জয় রায়ের শরীরে, সেগুলো থাকতে পরবর্তীতে সঞ্জয় রায়কে যখন সিবিআই হাতে তুলে দেওয়া হয় বারবার তাকে তাদের বলা যেতে পারে যে সিবিআই যেভাবে তদন্ত করেছে নিজেদের হেফাজতে নিয়ে, সেখানে সঞ্জয় রায় বেশ কিছু দাবি করলেও স্পষ্ট করে কিন্তু কোনো নাম সামনে উঠে আসেনি এবং এই তদন্তের মধ্যে দিয়ে সিবিআই যে তদন্ত করে সেখানে সঞ্জয় রায়কে যে পুলিশ ধরেছিল কলকাতা পুলিশ, তারপরে সিবিআই নতুন করে কাউকে ধরতে পারেনি। এইখানেই কিন্তু মূল প্রশ্ন নির্যাতিতা ছাত্রীর বাবা মা বারবার করেছেন যে যেভাবে তার যে সতীর্থরা বা বলা যেতে পারে তার যে সহকর্মীরা ওদিন হাসপাতালে ছিলেন, রাতে যারা ডিউটি করেছেন, তাদেরকে কেন সিবিআই ডাকলো না যখন এই মামলা তদন্ত করা হচ্ছে? সিবিআই যখন একটি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, তার উপরে মানুষের আস্থা রয়েছে, এমনকি নির্যাতিতা ছাত্রীর বাবা মার আস্থা ছিল, সেইখানে দাঁড়িয়ে একেবারে নিরপেক্ষ তদন্তের ক্ষেত্রে কেন তারা বাদবাকি যারা ওই নির্যাতিতা ছাত্রীর যারা সহকর্মী সতীর্থরা ছিলেন, যেসব নার্সরা সে সময় ডিউটি করেছেন, ওয়ার্ড বয়, তাদেরকে কেন ডাকা হলো না? তার সহকর্মীদের কেন ডাকা হলো না? তাদেরকে কেন তদন্তের সম্মুখীন করা হলো না বা তারা কেন তদন্তের আওতা হলো না? এই প্রশ্নগুলো বারবারই উঠে এসছেন এবং আজকেও আমরা দেখেছি তার বাবা মা, নির্যাতিতা ছাত্রীর বাবা মা আজও সেই একই প্রশ্ন তুলেছেন, যদিও তারা জানিয়েছেন এর আগের দিনও আমরা দেখেছি যে যখন বিচারক অনির্বাণ দাস তিনি দোষী সাব্যস্ত করেন অভিযুক্ত সঞ্জয় রায়কে, তখন কিন্তু নির্যাতিতা ছাত্রীর বাবা মার আমরা দেখেছি চোখে আনন্দাশ্রু, কিছুটা বেদনা অবশ্যই ছিলেন এবং তারা করজোড়ে যার জন্য কিন্তু ধন্যবাদ জানিয়েছেন বিচারক অনির্বাণ দাসকে এবং তারা মুখিয়ে রয়েছেন যে আজকে অবশ্যই কোনো দৃষ্টান্তমূলক সাজা বা শাস্তি আদালতের তরফ থেকে ঘোষণা করা হবে। তবে এক্ষেত্রে সাজা কি হতে চলেছে সেদিকে কিন্তু অবশ্যই এবং আইনজীবীদের একাংশ যেমনটা বলছে যে এক্ষেত্রে সর্বোচ্চ শাস্তি হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে। তবে কি পর্যবেক্ষণ থাকছে বিচারকের সেদিকে অবশ্যই নজর থাকবে, নজর থাকুক। শুভঙ্কর, তোমার আপাতত তোমাকে ধন্যবাদ জানাবো। শুভঙ্কর মণ্ডল আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে সরাসরি শিয়ালদহ আদালত চত্বর থেকে।
আর কিছুক্ষণের অপেক্ষা এবং তারপরেই যে রায় দিতে চলেছে শিয়ালদহ আদালত, বলা যেতে পারে যে সর্বোচ্চ যে শাস্তির ঘোষণা করতে চলেছে শিয়ালদহ আদালত, সেদিকেই যেরকম নজর রয়েছে। আইনজীবীদের একাংশের মত এখনো পর্যন্ত যে সর্বোচ্চ শাস্তি হওয়ার সম্ভাবনা প্রবল, তবে সবটাই বিচারকের পর্যবেক্ষণের উপর নির্ভর করছে। আর এই মুহূর্তের ছবি আপনারা দেখছেন, শিয়ালদহ আদালত চত্বরে কড়া নিরাপত্তা। এই খবরের প্রতি মুহূর্তের আপডেট আপনাদের দিচ্ছি, তবে সময় এখন একটা বিরতির। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন।